কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসবে। কি পেটান পেটাইছে, হাসনাদের উপরে এমন ভাবে আক্রমণ করছে। এদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন আক্রমণ হয়। জাতিসংঘের সাপোর্টে শেখ হাসিনা দেশে আসছে। শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়েছে, ধারাবাহিকভাবে সবাইকে শেষ করার পরিকল্পনা করে আসছে। এইসব সমন্বয়ক এবং এই মলম হাসনাত বাংলাদেশে মারা গেলেও জানাজা পড়ার জন্য এদের লোক হবে না। অলরেডি এদেরকে মারা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। বাংলাদেশের রাজনীতির একমাত্র জলস্থি হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি ভালোবেসে কালা পাঠা হিসেবে এতদিন ডাকতাম। তো জলস্থিরে গাজীপুরে আজকে মারছে, গাজীপুরে গাড়ি মারি ভাঙ্গা দিছে। জলস্থিরে মারনের পর জলস্থির যে সহযোদ্ধা আছে একটা মলম ব্যবসায়ী সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিছে। এবং অনেকে মনে করতে পারেন যে শেখ হাসিনা এখন আর ফরম্যাটে নেই, মানে তার খেলা পড়ে গেছে। কিন্তু আপনারা জানেন যে খেলায়, ক্রিকেট খেলায় অনেকে আছে শেষের দিকে নেমে কিন্তু সেঞ্চুরি করে ফেলে। এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা আঁকানোর আয়োজন সব চলছে। বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট। হাসনাতকে গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপরে দিন আমার অন্য বোনের উপরে, তারপরে দিন আমার অন্য ভাইয়ের উপরে। তার মানে হচ্ছে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আওয়ামী লীগ যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে, খুন করতে যাবে। আজকে তো হাসনাত যদি একটু জন্য বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, নয়তো হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো। তাহলে এই ড্রাইভার কার হতো? এই ড্রাইভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারে লেখা শেখ হাসিনাতেই আস্থা। বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ বিভিন্ন অফিসের দেওয়ালে ছেয়ে গেছে এই পোস্টার। এদিকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শেখ হাসিনাকে দেশে ফিরাতে গোপনে দেশের মধ্যে কাজ করছে আওয়ামী লীগের কয়েকটি দল। ভয়ঙ্কর। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। কে বা কারা এই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে তা কিন্তু প্রমাণ সহকারে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আরে হাসনাত ভাই আক্রমণ হয়েছে গাজীপুরে, বাঁচাইতে যাইতে হইব। সার্জিস ভাই ফেসবুক স্ট্যাটাস দিছে, হাসনাতের গাড়ির উপরে কে জানি চাবাটি দিয়া, বন্দুক দিয়া, ধারালো অস্ত্র দিয়া হাসনাতের হাতে রক্তাক্ত করছে। আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে কমেন্টে লোকেশন দিচ্ছি, তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান ভাই। সার্জিস ভাইয়ের স্ট্যাটাস দিছে, হাসনাতকে বাঁচাইতে যাইতে হইব। সবাই রেডি তো? আরে মিয়া চলেন যাই, হাসনাতকে বাঁচাই। আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা চলেন বাঁচাইতে হবে তো। বৈষম্য ধরে রাখতে হবে না, এদেরকে বাঁচাতে হবে না। গাজীপুরে হাসনাতের উপরে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা চাবাটি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে। হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমন্বয়কারীরা আছেন, দ্রুত চলেন, হাসনাতকে তো বাঁচাতে হবে। হাসনাতের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই, বাঁচাতে হবে। চলেন নিয়ে যাই দেখি কি করছে। আরে সার্জিস ভাই স্ট্যাটাস মারছে, আরে বাঁচাইতে হইব ভাই। কি করতে হবে ভাই? কি করতে হইব? ভাই ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। কি অবস্থা ভাই, ভালো আছেন? সামনে থাকলে একটু কোলাকুলি করতাম ভাই, সত্যি একটু কোলাকুলি করতাম, বুঝছেন? মানে ভাই কি পেটান পেটাইছে ভাই, অল্পের জন্য বেঁচে গেছে। ওই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাতের উপরে এমন ভাবে আক্রমণ করছে, আপনার হাসনাত অল্পের জন্য বেঁচে গেছে। আচ্ছা হাসনাত সেখানে কেন গেছিল? তার এনসিপির পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য, আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না, উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায়। এখন সার্জিস আপনার স্ট্যাটাসে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান। আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত, তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান। হাসনাত মরে গেল, হাসনাত রক্তাক্ত। ভাই কেবল তো শুরু। বর্তমান বাংলাদেশে চলতেছে
সমন্বয় কিংবা হাসনাত সার্জিস দমন 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 বোঝেন না, দমন, তাদের উপর দিয়া বোল্ডেতে চালা দেওয়া হয়, বোল্ডেতে তাদের সব কাটার উপর দিয়া আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডেতে চালাবে, বোল্ডেতে। ও ভাই, কি ফিলিংস মনের ভিতরে, কি শান্তি, কি অনুভূতি, এগুলো আসলে প্রকাশ করার মতো না। এরা বিএনপিকে ধমক দেয়, আওয়ামী লীগকে ধমক দেয়, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো স্বৈরাচার, আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাত সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যেই সন্ত্রাসী বা মীর জাফররা। তাহলে এই মীর জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে, কেন এদেরকে জামাই আদর দিচ্ছে জনগণ? হোয়াই, কেন দিচ্ছে? কারণ এরা তো ভাই আপনার নতুন জামাই, দেশের জাতির পিতা, এদেরকে তো আপনার আপ্যায়ন হবে অন্য লেভেলের। চাপাটি দিয়ে, বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে? যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে, হান্নান মাসুদ তিনিও আইসা কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান, গাজীপুরের আশেপাশে যে বাজার আছে। কেন? কেবল তো শুরু ভাই, কেবল হচ্ছে কি শুরু, খেলা কেবল শুরু। T20 খেলা সামনে আরো হবে, কেবল হচ্ছে মাত্র মানে 2 থেকে 3 ওভার গেল, কেমন আরো 17 কিংবা আরো 16 ওভার বাকি আছে। দেখতে পারবেন কেমন পেটান পেটায়, লাস্টে হবে হাই হিট খেলা। কেমন ওভার থাকবে মাত্র 1টা, বল হচ্ছে 6টা, আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত। সেই দিনটাও সামনে আসতেছে, দেখতে পারবা। এনিওয়ে দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। যে হাসনাতের উপরে যে বা যারা নাকি এই জামাই আদরটা দিছেন, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন চায় না, সংস্কার নামে করতেছে লুটপাট, চাঁদাবাজি, বাকিটা আপনাদের চোখের সামনে। এনিওয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার বর্তমান রাত হয়ে গেছে, তাই গাড়ির লাইট দিয়ে কথা বলতেছে, আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমিরে জামাত সহ জামাত শিবিরের সব স্তরের নেতাকর্মী এবং আইনজীবীদের সর্বোচ্চ চেষ্টা, দোয়া শেষ পর্যন্ত সফল হলো না, কাজ হলো না। জামাত শিবিরের লোকজন দৃঢ় বিশ্বাস ছিল যে 6 মে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন, এবং আমিরে জামাত সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন, নিজেরা দোয়া করেছেন। মানে বিষয়টা এরকম যে আজকেই যেন একটা ফয়সালা হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর সম্মানিত মজলুম নেতা এটিএম আজহার ভাইয়ের মামলা শুনানি চলছে। বিনত মস্তকে সবাই দোয়া করুন, মজলুম ভাইটি অচিরেই যেন মুক্ত হয়ে আমাদের বুকে ফিরতে পারেন। হে মহান রব, এ কালো অধ্যায়ের পূর্ণ সমাপ্তি ঘটিয়ে দাও, আমিন। একটা বিষয় যে এটিএম আজহারুল ইসলাম জেলে আছে, এটা জামাত ইসলামী কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করছে। মানে কালো অধ্যায়টা এখন রয়ে গেছে, 6 তারিখ মুক্তি পেলে না মানে কালো অধ্যায় রয়ে গেছে। তো দর্শক, জামাত শিবিরের লোকজন সবাই বলছে না 6 তারিখ এবার মুক্তি পাবে, 6 তারিখেই আসল ফয়সালা, এবং আইনজীবীরাও এটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমি বলেছি যে 6 তারিখ আর একটা নাটক হবে, তো হয়েছে। এই বিষয়টা কি, কেমন, কারণটা কি, কি ঘটেছে, এটা তাৎপর্যটা কি, কি হওয়া উচিত আর কি ঘটেছে, কিভাবে কি ঘটেছে, আমরা এই বিষয়টা একটু আলোচনা করব। প্রথমে খবরটা আমরা দেখি দর্শক। খালাস চেয়ে জামাত নেতা আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার, মানে আরো শুনানি হবে। এখন বৃহস্পতিবার কিন্তু আরেক সমস্যা আছে, খেয়াল করেন। বৃহস্পতিবার সাধারণত কার্যতালিকায় একটু পিছনে থাকলেই ওইটা আর কার্যতালিকায় ওঠে না। বৃহস্পতিবার শুনানি নাও হতে পারে, কারণ এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কার্যতালিকায় অনেক ক্ষেত্রে ওঠে না, একবারে ফার্স্ট 2, 3, 4, 5 নম্বরের মধ্যে না থাকলে শুনানিই হবে না। আর এই মামলার শুনানি বা যে স্টাইলে চলছে, মামলার যে শুনানির ধরন, এতে বৃহস্পতিবারের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোনো ফয়সালা হবে এটা নিশ্চিত বলা যায় না। আমরা দোয়া করি যেন হয়। অতএব এটা নিয়ে যে একটা নাটক চলছে ক্লিয়ার। তবে এই নাটকের নেপথ্যে কারা, বা এটা জামাতের জন্য কি? জামাতের জন্য এটা কালো অধ্যায়, এটা তো আমিরে জামাত নিজে ফেসবুকে বলেছেন যে কালো অধ্যায়ের সমাপ্তি হোক।
এটিএম আজহারুল ইসলাম যদি আর 1 ঘন্টা কারাগার থাকেন, 1 ঘন্টায় কালো অধ্যায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার 8 মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। 6 মে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই দিন ধার্য করেন। এখন 8 তারিখ পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ থাকবে কিনা সেটা তো নিশ্চিত বলা যায় না, কারো ডায়রি হতে পারে, পেট খারাপ হতে পারে অনেক কিছু। আদালতে জামাত নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নজিব মোমেন। এর মানে এখন জামাত শিবিরের লোকজন অধীর আগ্রহে 8 তারিখের দিকে তাকিয়ে। তবে আজকে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সবার যে আগ্রহ ছিল যে না আজকে হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। সবাই একটা ছ্যাঁকা খেয়েছে এরকম বিষয়টা। জামাত নেতৃবৃন্দ সবাই, শফিকুল ইসলাম মাসুদরা সবাই এখানে দোয়া চেয়েছিল এবং জামাতের শীর্ষ নেতাদের একটা অংশ সশরীরে এই শুনানিতে অংশগ্রহণ করেছিল। এটার একটা তাৎপর্য রয়েছে। আদালতে জামাত নেতাদের উপস্থিতি একটা সিগনিফিক্যান্ট নাম্বার। এটার অর্থ হচ্ছে জামাত পলিটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করছে। তো জামাত পলিটিক্যালি বিষয়টা কিছুটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করলো। আইনজীবীদের বক্তব্য, কোর্ট একদম দুধের ধোয়া, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক চলছে, আইনের প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা। এবং দর্শক, এই ধরনের মামলায় যেভাবে ফুল কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হচ্ছে এবং শুনানির যে ধরন, মানে এটা দ্বারা বোঝা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টা দেখা হচ্ছে এবং একদম পিওর লিগাল প্রসেস কমপ্লিটলি মেনে তার এই বিষয়টা ডিল করা হবে। এটা একদিকে ভালো জামাতের জন্য, যে আর একটা শাহবাগ ক্রিয়েট হতে পারবে না, কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না যে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক বিবেচনায় মুক্তি দিয়ে দিয়েছে, এই কোশ্চেন করার সুযোগ থাকবে না। বরং এই মামলার উপর ভিত্তি করে অন্যান্য যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মামলার বিষয়টাও একটা সুরাহার দিকে যাবে, যে না তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হবে। মানে এটিএম আজহারুল ইসলামের এটা একটা প্রেসিডেন্স তৈরি হবে এই কেসের রায়ের ফলে। জামাত যেটা আশা করছে, টোটাল বিচার প্রক্রিয়া একেবারে ট্রাইব্যুনাল এটাই প্রশ্নবিদ্ধ হবে, সেদিকে যাচ্ছে। এখন এটা একদিকে ভালো, কিন্তু পাবলিক পারসেপশন ইজ ডিফারেন্ট, পলিটিক্স ইজ ডিফারেন্ট। এইসব হিসাব নিকাশ জনগণ বুঝবে না, জামাত শিবিরের সাধারণ নেতা কর্মীরা বুঝবে না। তারা চায় এটিএম আজহারুল ইসলামের মুক্তি। কিভাবে হতে হবে এটা তাদের কাছে এই আইনি ব্যাখ্যা, এর জুরিসপ্রুডেন্স তারা বুঝতে যাবে না। যেমন আজকে শুনানিতে শিশির মনির অত্যন্ত উঁচু মাপের একজন আইনজীবী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দক্ষ উত্তরসূরি। সেখানে তিনি নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়েছেন, সিয়েরা লিওন ট্রাইব্যুনাল 1996 যেটা, যুগোস্লাভিয়া ট্রাইব্যুনাল, বিভিন্ন লেবানন ক্রাইমস ট্রাইব্যুনাল সহ বিভিন্ন ট্রাইব্যুনাল রেফারেন্স দিয়েছেন যে সেখানে কিভাবে আন্তর্জাতিক মানের বিচার হয়েছে আর কিভাবে বাংলাদেশের এখানে আন্তর্জাতিক মান ভায়োলেট হয়েছে এবং সাক্ষীর কি ত্রুটি ছিল, তারপরও এখানে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন। মানে একেবারে পিওর লিগাল ওয়েতে এগোচ্ছে। তো এখানে পলিটিক্যাল যে প্রেশার বা পলিটিক্যাল কোনো নেগোসিয়েশন কাজ হচ্ছে না, এটা স্পষ্ট। এর মানে জামাত প্রথমে এটা পলিটিক্যালি ডিল করতে চেয়েছিল, আবার কিছু হটে এটা পুরোপুরি লিগালি দেখছে। এর মানে রাজনৈতিক কর্মসূচি, মাঠের কর্মসূচি কিন্তু নেই। তো দর্শক, কিন্তু বাস্তব হচ্ছে পলিটিক্যাল কোনো প্রেজেন্স বা পলিটিক্যাল কোনো প্রেশার বা এরকম কিছু আমরা দেখছি না। আদালত একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলছে। এখন এই স্ট্যান্ডার্ডে কবে মুক্তি পায় বলা যায় না। আপনাদের নিঃসন্দেহ মনে আছে এর আগের কোর্ট যখন এই 6 মে দিন ধার্য করেছিল, তখন জামাত শিবির অনেক ক্ষুব্ধ হয়েছিল। তখন জামাতের তরুণ নেতা নূর মোহাম্মদ আবু তাহের থেকে শুরু করে অনেকে হুঙ্কার দিয়েছিল, হুমকি ধামকি দিয়েছিল। তারা বলেছিল যে 6 তারিখের পর আমরা বসে থাকবো না। এখন 6 তারিখ তো পার হয়ে গেছে, এখন কি করবেন? এখন 8 তারিখের দিকে তাকিয়ে থাকবেন, এরপরে অনেকে হতাশ হয়ে যাবেন। তো দর্শক, মূল বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করছে না যে না এক ধরনের পিওর বিচারিক প্রক্রিয়া হচ্ছে। মানুষ মনে করছে যে জামাতকে এখানে বোকা বানানো হচ্ছে, জামাত ইসলামের বা আমিরে জামাতের রাজনৈতিক সক্ষমতা নিয়ে এখানে প্রশ্ন তুলছে। এটা একটা বিষয়। তবে এটার একটা ভালো দিক আছে ডেফিনেটলি। এইভাবে যদি যায় তাহলে কোনো শাহবাগ তৈরি হতে পারবে না, বা শাহবাগ তৈরি হওয়া এটা সম্ভাবনা, এটা বর্তমান বাস্তবতায় আর একটা শাহবাগ তৈরি করতে গেলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তাদেরকে পিটিয়ে শাহবাগ ছুটাই দেবে। কিন্তু তারপরও বিদেশে বসে বা ভারতীয় মিডিয়াগুলো কান্নাকাটি করতে পারবে না, করলেও সেটা লেজিটিমেসি থাকবে না। এই জায়গাটা হয়তো নিশ্চিত করতে যাচ্ছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। যেমন তারেক রহমানের মামলা বা আরো অনেক মামলা, কিংবা লুৎফুজ্জামান বাবরের মামলা, এগুলো তো কোনো ফুতে কিভাবে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি, এত বারবার দরকার হয়নি। তো দর্শক, এখন ওইভাবে সান্ত্বনা দেওয়ার কিছু জামাত নেতাদের কাছে নেই। মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের পরবর্তী শুনানি আগামী 8 মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি পত্রকে সহজ করে দিন, মানে এখন আবার ধৈর্যের বার্তা, শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পোস্ট। তো দর্শক, জনগণের একটা মন্তব্য যে জামাত শিবিরের লোকজন বিষয়টা কিভাবে দেখে। একজন লিখেছেন, এত টাল বাহানা কিসের ভাই, কঠোর আন্দোলন করতে হবে এদের বিরুদ্ধে। এর মানে জামাতের অনেকে মনে করছেন এই প্রক্রিয়া সম্ভব না, একমাত্র তীব্র আন্দোলনের মাধ্যমে এই মুক্তি হওয়া সম্ভব। আবারও ধৈর্য, আবারও অপেক্ষা। আপনাদের আইনের প্রতি ভদ্রতা এবং সুশীলতা একটা গালি দিয়েছেন আর কি। তো এইভাবে মানুষ এটাকে জামাতের একটা ব্যর্থতা হিসেবে দেখছে। আর এটাকে পলিটিক্যালি এক্সপ্লেইন করলে, এই যে আজকেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি হলো না, এটাকে পলিটিক্যালি এক্সপ্লেইন করলে জামাত ইসলামের ফেইলিউর। আর লিগালি দেখলে এটা ঠিক আছে, লিগাল পার্সপেক্টিভে দেখলে ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কি মনে করে যে বাংলাদেশ আসলে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার এইভাবে চলে, এই ধরনের মামলা কি মনে করেন? অনেকে বলছে আসিফ নজরুল ঠিক মতো নির্দেশনা দেয় নেই, এই কারণে আজকে শেষ হয় নাই, এই মন্তব্য করছে অনেকে। ইটস ভেরি রিয়ালিটি, পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পলিটিক্স। তো জামাত ইসলামী আজকেও ব্যর্থ, পারসেপশন কিন্তু এটাই প্রতিষ্ঠিত হলো। বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ, সেই আওয়ামী লীগ। ফেসিবাদকে 5 তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে। 5 তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে। তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে। তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার, সেটাকেই তারা এখন করছে। যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে, আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কামব্যাক করতে পারবে না। সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের এই মুহূর্তে যারা জনপ্রিয় দল রয়েছে বা আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সম্ভাবনা রয়েছে, ওই সকল রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করো এবং ওই সকল রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে বিতর্কিত করে দাও। যাকে যেটা দিয়ে সম্ভব তাকে সেটা দিয়ে করে দাও। এমনকি কিছু কিছু ব্যক্তি বিশেষও ওই দলের মধ্যে সেট করে দেওয়া হয়েছে, যাতে তারা এমনভাবে এমন কিছু কথা বা বক্তব্য দিবে যে বক্তব্যগুলোতে আপনি ব্যথিত হবেন, আশাহত হবেন এবং মাস্টার প্ল্যান যারা করছে তারা এখান থেকে তাদের স্বার্থ উদ্ধার করবে। তো চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এখন বাংলাদেশের দুটি বৃহত্তর দল, বিএনপি এবং জামাতে ইসলামী। আমার অ্যানালাইসিস বলে, বাংলাদেশের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে, এই দুটি রাজনৈতিক দল সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখা এখন দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব। এই দলগুলো যদি টিকে না থাকে, তাহলে এই আওয়ামী লীগই মূলত এখান থেকে বেনিফিট ভোগ করবে এবং তারা সে কারণেই উঠে পড়ে লেগেছে। তাহলে তাদের মাস্টার প্ল্যান কি? মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে, একদিকে এই দলগুলোর মধ্যে 2-1 এজেন্ট ঢুকিয়ে দেবে। দ্বিতীয় কাজ হচ্ছে, বাহির থেকে তারা এমন কিছু প্রোপাগান্ডা চালাবে, যেই প্রোপাগান্ডার মধ্যে এই দলগুলোর সম্পর্কে কুৎসিত ধারণা তৈরি করবে জনগণের কাছে, এবং জনগণের কাছে সেটা প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো করে দিবে চারিত্রিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, বিভিন্ন জায়গায়, রাজনৈতিক জায়গা থেকে, নিরাপত্তার দিক থেকে বিভিন্ন বিশ্লেষণ করে মূলত আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে। সহজ বাক্যটা হচ্ছে এরকম, আপনার ভাই একটু অন্যায় করছে, আপনার কাছে অপছন্দনীয়, আপনি এটা নিয়ে মাইকিং করে দিলেন, পাশের বাসার লোকটা আপনার বাসায় এসে বসে গেল এবং আপনার ভাইকে আপনি হারিয়ে ফেললেন। বাংলাদেশের আমরা দোষে গুণে মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে পূর্ণাঙ্গ সে ভালো মানুষ, পূর্ণাঙ্গ সে নেতা, পূর্ণাঙ্গ তারই আদর্শে পৃথিবী চলবে না, এমনটা না। আমরা সবারই সংস্কার দরকার। বিএনপি একটি বৃহত্তর দল, অনেক বড় সংগঠনের অনেক বড় সমস্যা যেমন থাকে, অনেক বড় সম্ভাবনাও থাকে। বাংলাদেশের জনগণ এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে
আবার এই দলের সমস্যা হলে সেটারও সমালোচনা করতে পছন্দ করে। জামাত ইসলামী বাংলাদেশের আপকামিং সর্বোচ্চ সর্ববৃহৎ একটি দলের বড় দল, যারা ইতিমধ্যেই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছে। ভোটের ময়দানে দেখা যাবে যে কার কি অবস্থান হয়। সেই জায়গায় জামাত ইসলামের মতো দলকেও বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে একটি গোষ্ঠী। মূলত এরা চায়টা কি তাহলে? আপনাকে বিতর্ক করে দিল, আমাকে বিতর্কিত করে দিল, আরেকজনকে বিতর্কিত করে, লাভটা কোন জায়গায়? আমার কি উপকারটা হচ্ছে রাষ্ট্রের? আমরা 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য না, আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই দেশের রাজনীতিতে অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির হয়ে, দেশের হয়ে, মানুষের হয়ে এখনো ঐক্যের প্রতীক হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সম্মানের আছেন। এই বাংলাদেশে নতুন করে যত ধরনের সমস্যা তৈরি হবে, এই সমস্যাগুলোকে মেকআপ করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের পাশে দরকার ঐক্যের প্রতীক হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ করেছে। 2013 সালে তাদের নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফাঁসির কাস্টে অন্যায় করে ঝুলিয়ে দেওয়ার পরে আজ অবধি পর্যন্ত এই দলটি বাংলাদেশের জন্য লড়াই করছে। এখন কেউ কেউ অনৈক্য সৃষ্টির জন্য এই দলটাকে এখন রাজাকার ট্যাগ লাগানোর, যুদ্ধ অপরাধী ট্যাগ লাগানোর, মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগানোর, আমিরে জামাতকে নিয়ে কুৎসিত মন্তব্য করার মধ্য দিয়ে আদতে কি বাংলাদেশের কোনো কল্যাণ হবে নাকি হবে না? মূল চেতনাটা আপনার সঠিক রাখতে হবে যে আমার আসলে গেমটা কি, আমার আসলে গোলটা কি, আমি আসলে কি চাই। আমি কি বাংলাদেশে প্রতিদিন অস্থিরতা চাই? আমি কি প্রতিদিন বাংলাদেশের মারামারি কাটাকাটি চাই? আমি কি প্রতিদিনই একটার পিছনে একজনের পিছনে আরেকজনকে গুতাগুতিতে লাগাইতে চাই? আমি কি গৃহযুদ্ধ চাই? একটা শান্ত শিষ্ট বাংলাদেশকে যদি সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে। আমি দেখছি হ্যাঁ, কিছু অন্যায় যেটা হচ্ছে হবে, সমালোচনা হতেই পারে। বিএনপির অনেক জায়গায় যে সকল অসংলগ্ন কার্যক্রম হয়েছে, সমালোচনা হয়েছে, তারা বহিষ্কার করেছে, ফাইন। কিন্তু সমালোচনার মাত্রা থাকতে হবে। মাত্রাটা এমন জায়গায় না যায় যে সমালোচনা করতে করতে আমি এমনভাবে তাকে ডুবাবো যে আওয়ামী লীগকে ডুবিয়েছি দেখিসনি, এখন তোদেরকেও ডুবাবো। তার মানে আমার কাজই হচ্ছে একজনকে ডুবানো, একজনকে ডুবানো। এটা আসলে সৌন্দর্যতা না। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের শিষ্টাচারের কোনো মিল আপনি পাবেন না। আওয়ামী লীগ এক জিনিস, বিএনপি, জামাত, চরমনায় অন্য দল আর এক জিনিস। এখন এই দলগুলোর মধ্যেও ভালো মন্দ থাকতে পারে, অবশ্যই সেটা থাকবে। সেজন্যই তো আমরা নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে চাই যে বাংলার মানুষ কার দিকে, কিভাবে, কাকে কতটুকু পছন্দ করে। দ্যাটস ইট। কিন্তু আপনি যদি পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডায় নামেন, জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডায় নামেন, আমি মনে করি এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হবে না, বরং এটা একটা অসুস্থ রাজনীতির পরিচয় বহন করবে। বাংলাদেশে সহজেই জনপ্রিয় পাওয়ার কিছু টিপস আছে, বাট সেই টিপসগুলো ব্যবহার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যায় না। এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। আজকের এই ক্রাইসিসে এখন প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই পুরানই আস্থা রাখছে। পুরান বলতে আমি বুঝাচ্ছি ওই বিএনপি, জামাত, অন্য যে সকল পুরাতন দল আছে তাদেরকেই বুঝাচ্ছি। অনেক লম্ফজম্প হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্ভব না। মানুষ যাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বিতর্কিত করে আপনি এদেশের কোনো পরিবর্তন করতে পারবেন না। বরং এই দলগুলোর পজিটিভ দিকগুলো জাতির কাছে উপস্থাপন করে, বিএনপি, জামাতের ভালো গুণগুলো জাতির কাছে প্রকাশ করে, তাদেরকে মাঝে মাঝে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু বক্তব্য পজিটিভ ওয়েতে দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে যদি ঐক্যবদ্ধ রাখা যায়, দেশ গঠনে যদি তাদের অবদানকে কাজে লাগানো যায়, সেটা হবে নৈতিকতার মূল মানদণ্ড। কিন্তু আমরা যদি কোনো ব্যক্তি বিশেষকে আমরা মনে করি সে চরমভাবে দেশের ক্ষতি করছে, জাতির ক্ষতি করছে, আপনি সেটাকে অবশ্যই সামনে এনে সেটার উইথ প্রপার এভিডেন্স আপনি জাতিকে জানাতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক মহাপরিকল্পনা, বিদেশি কোনো এজেন্ডা, গোয়েন্দা সংস্থার কোনো কাজ, যে কোনো কাজই হোক না কেন, যে কোনো উপায়ে এই 5 তারিখের পরে দেখছি আবার এদেরকেই চরমভাবে বিতর্কিত করার জন্য একদল মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে, আধা জল খেয়ে লেগেছে। আজকে যে জামাতের পক্ষে বলছে, আর একজন একই দিনে জামাতের বিপক্ষে বলছে। আজকে যে জামাতের বিপক্ষে বলছে, আর একদিন আর একজন জামাতের পক্ষে বলছে। আজকে বিএনপির বিপক্ষে এনি বলছে, আর একদিন উনি বিএনপির পক্ষে বলছে। এই পক্ষে বিপক্ষে করতে করতে
প্রতিটা দিন জনগণের সাথে ধোঁকাবাজি চলছে, এগুলা মূলত বাস্তবতা এবং বাস্তব ধর্মী কোনো আলোচনা হতে পারে না। বাস্তবতা হবে আজকের মানুষের মূল সমস্যাটা কোথায় আমাদের দেশে। আমরা যখন কাউকে নিয়ে অসৎভাবে অশ্লীলভাবে কথা বলছি, তখন সেই ব্যক্তি আর আমার ব্যক্তির মধ্যে পার্থক্যটা খুঁজে দেখা উচিত। যেমন আমি কেন ব্যথিত হচ্ছি, ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি, হিন্দুদের বাড়িতে যায়, মুসলমানদের দরবারে যাচ্ছে, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে, সাহায্য চাচ্ছে, ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছে, চরমনায় যাচ্ছে। আপনি ভালো দিকগুলো প্রচার করতে পারতেন, না করে না জানা মিথ্যা বানোয়াট, আমি বলবো একদম, এটা কিভাবে বলবো, এটা চরমভাবে মিথ্যাচার যদি কারো বিরুদ্ধে হয়, আপনি কেন তাকে বলেন যে লিঙ্ক টিঙ্ক আছে নাকি? কি ভাষা এগুলো? একটা জামাত গত 16 বছর যে জুলুমের শিকার ছিল, সেই সংগঠনকে আপনি বলছেন যে যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী, এবং তাদের সাথে আবার আবরার ফাহাদের হত্যা সব মিলিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই দেশের কেউ জামাতের কারণে ইসলাম পালন করতে পারে না। হইল এটা কোনো কথা? তাহলে এতদিন আপনি যে জামাতের ফলোয়ার নিয়ে ফ্যান ফলোয়ার্সদেরকে মিথ্যাচার করে তাদেরকে বিভ্রান্ত করলেন, তাহলে আপনার কোন বিশ্বাসের উপরে কথা বলেছেন? আমার যদি ফাঁসিও হয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলবো যে এই জামাতের মানুষের উপরে যা করা হয়েছে এটা জুলুম। 1971-এ তাদের কোনো ধরনের অপরাধ ছিল না, মিথ্যাচার করে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো। আপনি এমনি এমনি বলে দিলেন, একটা দলকে বলে দিলেন 90% খারাপ, 10% ভালো, এটা কোনো কথা? 40% খারাপ হইতে পারে, 30%, 20% হইতে পারে, বিএনপির 90% খারাপ, তাহলে আপনি কাকে আনতে চান? বিএনপির 90%ই যদি খারাপ হয়, তাহলে তার মানে কি আওয়ামী লীগই আসতে হবে? এই তো আপনাদের ধ্যান ধারণা, কথাবার্তা। তার মানে আপনাদেরকে কেউ না কেউ চালায়, পিছন থেকে গুটি নাড়াচ্ছে। এই শব্দ চয়নগুলোর মধ্য থেকেই প্রমাণিত হয় যে আসলে কাকে আপনি চান। একদিন সরকারের বিরুদ্ধে, একদিন ইউনূস সাহেবকে বইরা খাটাস, একদিন অমুককে তমুক হিসাবে গালি দেওয়া, একদিন সেনাবাহিনী, একদিন আপনার রাষ্ট্র ভবন, একদিন বাংলাদেশ, মানে প্রতিটা দিন যদি আমাদেরকে এরকম সময় নষ্ট করতে হয়, দেশটা নেবেন কোথায়? এই দেশ গঠন করতে হলে রাজনীতিবিদদেরকে লাগবে। মনে রাখবেন, যারা ষড়যন্ত্র করে সবার আগে প্রথম কাজ কি জানেন? রাজনীতিবিদদের চরিত্র হনন করা। এটা বাংলাদেশের কালচারে রূপান্তরিত হয়েছে। মামুনুল সাহেবকে যখন আটকাতে পারে নাই, কি দিয়ে আটকিয়েছে? ওই চরিত্রে আঘাত করে তারপরে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে নিয়েছে। অথচ এই দেশের পরিমণিরা জামিন পায়, মেঘনারা আপনার লাইভ করে, এটা করে সেটা করে, অ্যাম্বাসেডরের সাথে সম্পর্ক করে, কিচ্ছু আসে যায় না। আর মামুনুল সাহেবের বৈধ স্ত্রীকে পর্যন্ত ব্ল্যাকমেইলিং করে তারপরে জাতির কাছে কিভাবে উপস্থাপন করেছে। সাইদি সাহেবকে গ্রেপ্তার করেছে অন্যায়ভাবে, বলেছে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন। এই তো হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে এইভাবে করে করে রাজনীতিবিদদেরকে কালারিং করা হচ্ছে, এবং এই কালারিং করার মধ্য দিয়ে একটা বৃহত্তর অশুভ শক্তি পিছনে কাজ করছে, যারা এই বাংলাদেশের আবার আগামী দিনে ক্যাচাল লাগিয়ে ওই আওয়ামী লীগেরই পুনর্বাসন করতে চায়। এখন যে লোকগুলো এগুলো করছে, সে নিজেও হয়তো এতটুকু দূরদর্শী চিন্তা করছে না। সে হয়তো গা ভাসিয়ে যা ইচ্ছা তাই বলছে। যা ইচ্ছা তাই বলার জন্য তো আপনার কেউ ফ্যান ফলোয়ার হয় নাই। যা ইচ্ছা তাই বলে দিবেন, এটা তো হতে পারে না। আমি তো বারবার বলি, একটা রাজনৈতিক দর্শনের ভিন্নতা থাকতে পারে। বিএনপির বিরুদ্ধে আপনার মন্তব্য, আমার মন্তব্য থাকতে পারে, জামাতের পক্ষে বিপক্ষে থাকতে পারে, সমস্যার কিছু নাই। কিন্তু শব্দ চায়নগুলো কোথায়? ভিডিওগুলোর দিকে তাকালেই মনে হয় যেন ক্ষিপ্ত হয়ে আপনি নেমে পড়েছেন। কোনো একটা স্বার্থ না মেনলেই লিখতে হবে, বলতে হবে। এটা আমাদের পরিহার করতে হবে। আপনাদের 2-4 দিন আগের ভিডিও পোস্ট অ্যানালাইসিস করে এটা প্রমাণিত হয়েছে যে কোনো একটি দল কোনো একজন সাংবাদিককে একটু গুরুত্ব দিলে আপনার মনে কষ্ট লাগে, আবার আমাকে আরেকজনে গুরুত্ব দিলে আপনার খারাপ লাগে, ভালো লাগে। এই যে ভালো লাগা খারাপ লাগা, এটাকে বলে স্বার্থের বেড়াজলে আপনি সাংবাদিকতা করছেন কিংবা আলোচনা করছেন। আমার ভালো আর খারাপ লাগার কিছু নাই, যা ট্রুথ তাই বলতে হবে। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে দেশ গঠন করতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে দাঙ্গা লাগিয়ে, এখানে সংঘাত লাগিয়ে কোনো সমাধান হবে না। এখানে একে অপরের বিরুদ্ধে এমন বিষোদ্গার করা যাবে না যেটা জাতির ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি বলছি, আমাদের এই বিএনপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলকে যারা কলুষিত করে আগামীর বাংলাদেশ গঠন করতে চায়, আমি মনে করি তাদের এই অশুভ একটি শক্তি এবং
ভারতের একটি বিশেষ পরিকল্পনায় এই কাজ হচ্ছে। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমার এই কথাগুলো আজ হোক কাল হোক মিলবে, দেখবেন। অনেকের প্রথম দিন ভালো লাগে না, কারণ আমি তো চটকদারি কথা বলে আপনাকে বিপদগামী করতে চাই না, যা হালাল সেটা বলার চেষ্টা করছি। এটা হয় না। বাংলাদেশে যখন জামাতের আমিরের উর্বরতা দেখলো, তখন অনেকের সহ্য হচ্ছে না, তার উপরে লেগে গেলেন। এখন জামাতকে যারা পছন্দ করবে না, সবাই মিলে ওইটাই পছন্দ করবেন। আবার 2 দিন পরে বিএনপিকে যারা পছন্দ করবে না, সবাই মিলে বিএনপির সেটা নিয়ে থাকবেন। আবার আরেকদিন চরমনাইকে যারা পছন্দ করবে না, আপনি চরমনাইয়ের সেই ভিডিও পাইলে খুশি হয়ে যাবেন। এই চরিত্র দিয়ে রাষ্ট্র গঠন হবে না। রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সামগ্রিক জায়গায় সবাইকে নিয়ে পথ চলতে হবে, এবং সেই পথের মধ্যেই আমাদের শান্তি নিহিত রয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে এনসিপির নেতা বর্তমান হাসনাত আবদুল্লাহর গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।